আমার ভাইপো চলে এসছে। আমি নেপালি নই। স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, দেখবেন এই স্ক্র্যাচ ভয়ানক বললেও বোধহয় কম হয়। বড় অ্যাক্সিডেন্ট থেকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, লাস্ট মোমেন্টে ক্যান্সেলও করলাম। বা তো এখন হাত পা কাঁপছে থরথর করে টেনশনে। তা না করে উনি আজ গিয়ে আমাকে দুপুরবেলা ফোন করেছিলেন। আর পিছনে আমার ওই অ্যাসিস্ট্যান্ট মা আছে এখানে দাঁড়িয়ে, সেই ভরসায় রেখে সব কিছু যাই। আমরা জ্ঞানত অন্তত কোনো রকম কোনো অন্যায় কাজ করিনি। গণেশজির সুরটা ভেঙে গেছে, মায়ের গলাটা যার থাকে সে প্রথম থেকেই থাকে, আর যার থাকে না মাকে আবার ঘরে আনতে পারি কিনা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে 23rd of June, সকালবেলা বাজে প্রায় 10:30। সিধা এখন যাব মাছ বাজারে। কমপ্লিট কাতলাটা বড় 10:30 বাজে প্রায়। আর মাছ নিলাম, কাতলা মাছ নিলাম, পেয়েছিলাম বাগদা চিংড়ি, দেখানো হয়নি, প্যাকেটের মধ্যে আছে। আর নিয়েছি পমফ্রেট মাছ কটা। মেয়ে খেতে ভালোবাসে, মাও ভালোবাসে। 10:25 বাজে ঢুকলাম এইমাত্র বাজার থেকে। রিমোট আর ওই ভদ্রলোক কাজ করে যাচ্ছে। বাজে প্রায় 11:15। এখন সিধা এখান থেকে মেয়েকে নাচের ক্লাসে ড্রপ করা। 12টার সময় যেতে বলেছে। আচ্ছা, আমাকে তন্ময়দা ফোন করেছিলেন রাইফেল ক্লাব থেকে, যে আজকে নাকি 1টার সময় রেঞ্জ বন্ধ করে দেবে। ঘটনা হচ্ছে ওকে দিয়ে আমার কি সেই টাইমটা হবে জানি না, সেই জন্য স্কুটি আর নিচ্ছি না, একবার গাড়ি নেবো। গাড়ি নিয়ে ওকে ড্রপ করে চেষ্টা করবো 12:30টার মধ্যে অন্তত যদি ঢুকতে পারি, তাহলেও অন্তত আধা ঘন্টা প্র্যাকটিস করতে পারবো। আদারওয়াইজ গড নোস। মেয়েকে ক্লাসে দিয়ে এসেছি, সিধা যাচ্ছি এখন আমাদের রাইফেল শুটিং ক্লাবে। জানি না কতক্ষণ ক্লাস করতে পারবো, আদৌ ক্লাস করতে পারবো কিনা। চলে এসেছি পুরো 12:29 বাজে ক্লাসে, দেখি কি অবস্থা। 12:37 বাজে চলে তো এসেছি রেঞ্জের ভিতরে, বাট রেঞ্জের সিচুয়েশনটা খুঁজছিল এরকম। ধরুন একটা রেঞ্জের একটা স্পট খালি নেই, উল্টে এতগুলো লোক ওয়েটিং লিস্টে রয়েছে। তবে হ্যাঁ, যেটা বলছিল 1টার মধ্যে বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে না, কোনো কারণে ক্যান্সেল হয়েছে। এটা শুনে ঘামটা একটু কম হচ্ছে। আমার ভাইপো চলে এসছে। তুই ব্যাগ রেখে দাঁড়াবি, নিজে দাঁড়িয়ে থাকবি, ব্যাগে রাখ। 12:50 অল্প এসেছে, রেঞ্জে টাইম পেলাম। দেখি কত করে শেষ হয়। আমাদের এই গেমে শু একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট আমার কাছে প্রতিদিনই একটা শু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। লাস্টে শুটা পরে এসেছিলাম, ওটার সোলটা এত বাজেভাবে খুলে গেছে, তারপরে এবার এই ফ্ল্যাট শুটা পরে আসতে হয়েছে। দেখি পরের দিন একটা ব্যবস্থা করতে হবে, স্যার বলছে অন্য জুতো আনতে। চলো, রেঞ্জও ফাঁকা, কাজও হয়ে গেছে। 1:58, প্রায় 2 বাজে। আমার বিবিজও খতম, আমিও আউট। আজকের পারফরমেন্স একটা এরকম ছিল, তার আগে একটা এরকম ছিল। স্যার তো বলছে ঠিকঠাক আছে, চলবে, দেখা যাক। হয়ে গেছে, কিছু ফর্মালিটিস ছিল, সেগুলোকে না করলে হচ্ছিল না, তাই জন্য একটু দেরি হলো। আমাকে নেক্সট একটা কম্পিটিশনের জন্য নেক্সট স্টেট খেলতে হবে। স্টেটে খেলার জন্য যে স্কোরটা দরকার, সেই স্কোরটা আমার অলরেডি হয়ে আছে, কিন্তু এনআরআই বলে একটা সার্টিফিকেট বার করতে হয়, এনআরআইতে অ্যাপ্লিকেশন করতে হয়। সেক্ষেত্রে যে কিছু ডকুমেন্টেশন লাগে, সেগুলো নিয়ে একটু চর্চা হচ্ছিল, কথা হচ্ছিল। সেগুলো মানে এই উইকটার মধ্যে, কামিং উইকের মধ্যে এই পার্টটাকে মিটিয়ে নেবো। তারপরে দেখি, মোটামুটি মাসখানেক লাগে, অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। 2:30 বাজে আমি তো এখান থেকে বেরোচ্ছি। ভেবেছিলাম মেয়ের প্র্যাকটিস হয়ে যাবে, পরে মার মুখে শুনলাম 4:30 পরে গিয়ে ছুটি হবে মেয়ের। ওয়েট করার কোনো মানে নেই, তাই জন্য আগে বাড়ি যাচ্ছি, ফ্রেশ হই, ফের মেয়েকে একবার আনতে যাব। প্রায় 4টে বেজেছে, খেতে বসবো। মেয়েকে ছাড়া আজকে সানডে, তবুও খেতে হচ্ছে। মেয়ে খেয়ে দিয়ে চলে গেছিলো প্র্যাকটিসে। আজকে আইটেম বলতে কি, ছোটো মোরলা মাছ কি বলে, কি যেন বলে এটাকে, না মাছটা নামই জানি না, কিন্তু খেতে খুব ভালো হয়। মাছের ঝাল, পমফ্রেট মাছ। আচ্ছা, খেয়ে দিয়ে সিধা যাবো 4:30টার সময় মেয়ের ছুটি হবে, মেয়েকে আনতে। এই তো দেশের গান হচ্ছে। আমি নেপালি নই। ঠিক আছে, ক্লাস কটা বাজে? 4:50। 5:30 হয়ে গেছে প্রায়। মেয়েকে উপরে পাঠিয়ে দিয়েছি, গাড়িটা গ্যারেজ করছিলাম, গ্যারেজটা। তো আমি ভাবছি একবার বড় গাড়িটাকেও একটু স্টার্ট করি, অনেকদিন স্টার্ট করা হয় না, পড়ে আছে, চাবিটা নিয়ে আসি। চল। এখানে একটা লাগাবার জন্য ফিল্ম আমি এনে রেখেছিলাম, দ্যাট ইজ এইটা।
দেখানো। আর এইখানে একটা ফিল্ম লাগানোর জন্য একটা নিয়ে এসেছিলাম, সেটা এই সাইজটা দেখতে পাচ্ছ। এটা অলরেডি লাগানো হয়ে গেছে, বুঝতে পারবে না, প্লাস্টিকটা সরিয়ে দিয়েছি, ট্রান্সপারেন্ট, ফুল ট্রান্সপারেন্ট জিনিসটা দারুণ। এবার এখানে লাগানোর পালা। কি কি দিয়েছে দেখো, দু রকমের ওয়াইপার দিয়েছে ওয়াইপ করার জন্য। ক্লিন করে নেওয়ার পরে এই স্ক্রিনটা খুলে এখানে লাগিয়ে দেওয়ার সিস্টেম রয়েছে। এই স্ক্রিনটাকে, এগুলো অ্যাকচুয়ালি স্ক্রিন গার্ড বা স্ক্র্যাচ প্রুফ, যাতে স্ক্র্যাচেস না পড়ে, অযাচিত স্পটস না পড়ে, আঙুলের ছাপ হয়ে নোংরা দেখতে না লাগে, সেই জন্য এই স্ক্রিন গার্ডগুলো ইউজ করা হয়। তো এবার ক্লিন করা হয়ে গেছে ওয়াইপারটা দিয়ে, এবার স্ক্রিনটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ফিল্মটাকে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে স্কুইজার টাইপের, এটা দিয়ে যদি এয়ার বাবলস থেকেও থাকে সাইড থেকে বার করে এটা দেওয়ার জন্য। এবার ভাবছেন এটার উপর দিয়ে আমি এই হার্ড স্কুইজারটা দিয়ে ইউজ করছি, তাতে তো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, দেখবেন স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, ভয় নেই, এই স্ক্রিন গার্ডটা তার উপরে লাগানো আছে। আমি পুরো বাবলসটা বার করে দেওয়ার পরে স্ক্রিন গার্ডটাকে টেনে তুলে দেবো। দ্যাটস ইট, ক্লিয়ার। নাও জাস্ট রিমুভ দ্য ফ্রন্ট স্ক্রিন গার্ড। এই and that's it. Is a crystal clear, first class, touch is experience, দারুণ। ঠিক আছে, চলো, এই স্ক্রিন গার্ড লাগানো হয়ে গেছে, এটা স্ক্রিন গার্ডও লাগানো হয়ে গেছে ফ্রন্ট প্যানেলে। এইখানে এই যে ফোন হোল্ডারটা, এটাকে নিয়ে বেশ সমস্যায় পড়েছি। এটার গ্রিপটা এমন একটা অদ্ভুত, বলে তো সব কিছুতে লেগে যাবে, বাট মজার ব্যাপার হচ্ছে এই মিররের পিছনে যে বিটটা আছে, এই বিটে এর সেই এনাফ স্পেসটা নেই যেটা এই হোল্ডারটা হোল্ড করতে পারে। তা আমি একবার ট্রাই করেছিলাম এখানে লাগাবার জন্য, বাট এটা এতটাই আমার মুখের কাছে হয়ে যাচ্ছে, এইভাবে গাড়ি চালানো ইম্পসিবল, ফোন হোল্ড করাটাও ইম্পসিবল। তো ইন ন্যাচারাল সেন্স এটাকে এখানে রাখা যাবে না, আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এটা এখানে ফুল প্রুফ হচ্ছে না। তো আমার মনে হচ্ছে জ্যাজের ফোন হোল্ডারটা, ওইটাকে আপাতত এখানে শিফট করে দেখব। তা আমি নিচে গাড়ির চাবিটা ইচ্ছা করে নিয়েই এসেছিলাম জাস্ট দেখার জন্যই। দেখা যাক, এটা অনেকটা লাগাতে হয়েছিল, তাও কাজ হলো না। বাজে পুরো 7টা। কার ওয়াশার যেটা, ওটাকে নিয়ে যাব, ওটাকে চার্জ দিতে হবে। আগে চার্জটা দিয়ে নিই, দেন ওটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে নিচে নিয়ে আসবো। ফার্স্টে আমার ছোটো গাড়িটাকে আগে ওয়াশ করবো কার ওয়াশারটা দিয়ে, দেখে নিয়ে তারপরে এটার উপর কোনো একটা অ্যাপ্লাই করব। চলো, ফাইনালি জ্যাজের যে ফোন হোল্ডারটা লাগানো ছিল আপাতত ওটাই লেগে গেল ফিট। বাট এই গাড়িটার জন্য যে ফোন হোল্ডারটা নিয়ে এসেছিলাম সেটা ওখানে লাগবে কিনা দেখতে হবে পরে। এই গাড়িটা হয়েছে প্রচণ্ড নোংরা, আর এটাকে পরিষ্কার করার জন্য এই যন্ত্রটাকে ইউজ করবো, বাট এটাকে চার্জ দিয়ে নিতে হবে, সেই জন্য উপরে নিয়ে যাচ্ছি পুরো সেটটাই, ব্যাটারিটাতে চার্জ দিয়ে ফুল। তারপরে কালকে বা পরশু এটাকে ভালো করে ওয়াশ করে ফের কভার আপ করবো। প্রায় 8টা বাজে, সন্ধ্যেবেলার টিফিন আজকে আমাদের মুড়ি চানাচুর। বহুদিন পরে বাংলা খাওয়া খাচ্ছিস, মুখটা নোংরা খাচ্ছিস কেন? আর ওইখানে যন্ত্রটাকে চার্জে লাগিয়ে দিয়েছি, ওইটা লাল ইন্ডিকেটার দেখা যাচ্ছে, যখন চার্জ হয়ে যাবে সবুজ হয়ে যাবে। চলো, মুড়ি ফুড়ি খেয়ে কাজে লেগে পড়ি। বাজে 8টা, 11টা বাজে খেতে বসে গেছি। ভদ্রলোক তো আমরা সব। রাতে স্পেশাল মেনু কি? সকালে তো এই মোরলা মাছ না কি ছিল, আর কমপ্লিট মাছ আছে, চিংড়ি আছে। চিংড়ি করলে আবার চিংড়ির ঝোল। কালকে স্কুল তো ঘন্টু, চলো খেয়ে দে, স্কুলে যাই। 12টা বেজে গেছে, এমা খেতে দিয়ে দিয়েছে। আজকে সোমবার, নিরামিষ, মনে হচ্ছে কলমি শাক, ডাল আর পাঁপড় ভাজা। খেয়ে সিধা পালাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দুপুর বাজে 1টা, বেরোচ্ছি অফিসের জন্য। 10:30 থেকে রেডি হয়ে বসে আছি, বেরোতে আর পারছি না। একটার পর একটা ফোন, মানে ছেলে মেয়েগুলো সামনের দিকে বসে, ওরা কিছুতেই কিছু ডিল করতে পারে না। সামান্য বিষয় আমাকে ফোন করতে হয়, ফোন করে কথা বলতে যায়, আমার এদিকে হয়ে যায় ডিটেন। একবার করে বাথরুমে যেতে যাচ্ছি, তো ফিরে এসে আবার ফোন ধরে কথা বলছি 10 মিনিট, একটা ফোন রাখতে যাচ্ছি, তারপর আরেকটা ফোন, এই করে সকাল থেকে সময় খালি নষ্ট হয়ে যায়। এখন আবার একজন ইঞ্জিনিয়ার আমাদের এসছে, সে এসে ভগবান জানে কী করতে চেয়েছে। প্রতিবার বারণ করেছি আপনারা এসে অকারণে সুস্থ মেশিনকে হাত দেবেন না। কি এক্সপেরিমেন্ট করতে গেছে, এক্সপেরিমেন্ট করেছে, আবার মেশিন কিছুতেই স্টার্ট হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। এদিকে লোকজন দাঁড়িয়ে আছে পাহাড় করে, আমি টেনশনে মরছি। এদিকে 1টা বাজে দুপুর, সব লোকজন দাঁড়িয়ে আছে, কাজ হোল্ড হয়ে আছে। মানে থাক, কী আর শোনাবো আপনাদের, চলি বেরোই। আগামীকাল থেকে জয়েন করবে। আজকে তো আমার যুদ্ধ শেষ হচ্ছে না, আজকেও যথারীতি 10:40। সকাল বাজে প্রায় 7:45। মেয়েকে স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছিলো। আজকে একটা মানে ভয়ানক বললেও বোধহয় কম হয়, বড় অ্যাক্সিডেন্ট থেকে
বেঁচে গেছি সবাই। কিন্তু আগে কি আছে জানি না, সত্যি কথা বলতে মনে একটা খুঁত রয়ে গেল। মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো, লাস্ট মোমেন্টে ক্যান্সেলও করলাম। বাস চলে এসেছিলো প্রায়, হঠাৎ করে মনে হলো যে না আজকে যাওয়ার দরকার নেই, আটকে দিলাম কেন জানি না। এইখানে আমাদের দুর্গা মূর্তিটা রাখা থাকতো, আজকে সকালবেলা হঠাৎ করে কাজ করতে করতে ওটা পুরো ছিটকে সামনের দিকে মুখ থুবড়ে পড়ে এই অবস্থা, পুরো ভেঙে গুড়িয়ে গেছে, কুচু কুচু হয়ে গেছে। আর এই কাজগুলোকে মানে এটা পড়েছিল আরও অ্যাব্রাপ্টভাবে ছড়িয়ে, আমি কোনো রকমে টেনে ওই সাইড করেছি আর কাঁচগুলোকে পরিষ্কার করে যথাসম্ভব পেরেছি। এগুলোকে এক জায়গায় জমা করেছি, ওইদিকে কিছু গুঁড়ো কাঁচ আছে এক সাইড করা আছে, এইদিকে কিছু গুঁড়ো কাঁচ আছে এইদিকে জমা করে রেখেছি। রিমার তো এখনও হাত পা কাঁপছে থরথর করে, টেনশানে রীতিমতো হাফ ধরে গেছিলো, প্যালপিটেশন উঠে গেছিলো, ওকে নিয়ে টেনশন হয়ে গেছিলো। ওখানে চা খাচ্ছিল, এবার মা উঠে এসেছে কি একটা বার করবে, তখনই ভেঙে পড়েছে। সাউন্ডটা যেটা হলো পুরো বোমা পড়ার মতো আওয়াজ হলো, ধাম করে। আমাদের কোনো এক্সপেকটেশন বাইরে ছিল যে এত বড় সাউন্ড কিসের জন্য হতে পারে। এসে দেখি যে টেবিলে কয়েকটা প্লেট বাটি আর কাচারি সব রাখা ছিল, এবার মা দাদা ঢুকাতে গেছে কোনো রকমে পড়ে গেছে হয়তো কোনো কারণে। এত খারাপ লাগছে, এটা কত কষ্ট করে বানানো আর কত কষ্ট করে নিয়ে আসা হয়েছিল। স্রেফ মাটিতে পড়ে যাওয়ার জন্য ভাঙতো না, উপরের কাঁচটা পুরো হেভি ওয়েট, হেভি মোটা গ্লাস, ওটা চাপে এরকম ভেঙে গেছে, ওর চাপে মূর্তিটা প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখানে ফেটে গেছে, গণেশজির সুরটা ভেঙে গেছে, মায়ের গলাটা ভেঙে গেছে, সরস্বতী মায়ের গলা ফলা ভেঙে গেছে। চরম মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, জগন্নাথটাও বলরাম পড়ে গেছিলো, সুভদ্রা মাঝখানে ঠিক থেকে গেছিলো, কিন্তু খুব কপালবশত দুটো সেরকম কোনো ক্ষতি হয়নি। মাটিতে পড়েছিল ঠিকই, মাটি এখানে সোফায় পড়ে তারপরে এদিকে এসেছিলো বলে বেঁচে গেছে। এ তো লক্ষণও খুব একটা ভালো লাগলো না, এই জন্য আর কি আরও অস্বস্তি লাগছে মনে মনে। প্রায় 10:30 বাজে, সকালবেলা থেকে তো যা গেল আজকে, তাই আমি বললাম আজকে ছেড়ে দাও, মঙ্গলবার করতে হবে না। কে শোনে কার কথা? ওই হ্যাঁ, ওখান থেকে মনে হচ্ছে কিলটা খুলে বেরিয়ে চলে এসছে। আর যা হয় মূর্তির পিছন দিকটা ময়লা হয়ে থাকে, পুরো ঝুল ফুল ভর্তি হয়েছিল। হ্যাঁ, ঠাকুরের ফ্রেমটাকে আপাতত এখানে কোনো রকমে নিয়ে এসেছি। গ্লাসের টুকরোগুলোকে তো পুরো বের করেছি, যথাসম্ভব বের করে দিয়ে বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছি প্রসাদকে দিয়ে। আর ফ্রেমটাকে আমি আর মেয়ে ধরে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি আপাতত। এই কারণে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে এটা এই অবস্থায় তো ইউজ করা যাবে না, ভেঙে মূর্তি অনেক জায়গায় ভেঙে গেছে, তো সেই অবস্থায় রেখে দেওয়াটা ঠিক নয়। আর যেহেতু অম্বুবাচী চলছে, শুক্রবারের আগে বললেন ঠাকুরমশাই যে কিছু করো না, শুক্রবার দিন আমাদেরকে বলছেন উনি নিয়ারেস্ট কোনো জলের মধ্যে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করতে। মনটা এত খারাপ হয়ে আছে যে ভদ্রলোক বানিয়ে দিয়েছিলেন কৃষ্ণনগর থেকে, সেই দাদাকে ফোন করেছিলাম, উদয় পাল। তো ওনার এখন বয়স হয়েছে, প্রায় 5 বছর আগে তৈরি করেছিলেন, এখন উনি করেন না এই কাজগুলো সেইভাবে। রোববার দিন একবার ভাবছি যদি সব ঠিক থাকে কৃষ্ণনগর একবার যাবো, এটা ভালো দেখে নতুন করে আবার করিয়ে আনতে হবে, খালি তো রাখা যাবে না। আর এটা ছাড়া প্ল্যানও করতে পারি না। কি যাবে তো? হ্যাঁ, যেতে তো হবেই। ঠিক আছে, ওটা না তোমার একবার ওই অরিজিনাল নিম কাঠের দেখে ব্যবস্থা করে নিয়ে আসতে হবে। পুরী এই ফাঁকে এই সুযোগে যাওয়া হয়ে যাবে আর কি, এই বাহানায়। তুমি পুরি করছিলি না কালকে? হ্যাঁ এইভাবে, হ্যাঁ, তো কি করা যাবে, এটা তো একটা বাহানা। আমি যাই না, গরম লাগে বলে যাই না, চল গরমই আসবে, চল। আজ দিনে ব্রেকফাস্টটা শুরু তো করি চিড়ে দই দিয়ে। মেয়েকে স্কুলে পাঠাইনি, মেয়ে চান্স পেয়েছে, একটুখানি মাথা যন্ত্রণা করছিল বেচারা, ঘুমিয়ে পড়েছে। প্রায় 3:45 বাজে, ঘন্টু স্কুলে তো যায়নি, সকালে অ্যাক্টিভ ঘুম দিয়ে দিয়েছে। না পড়ার বই নিয়ে হয়, বহুত বদমাস, এটা গল্প বই পড়ছে, মিচিয়ে বদমাস। বর্দা গেছিলো পুরী, তার প্রসাদ নিয়ে এসেছিল গজা, খেয়েছিস? আমিও খেয়ে নিই। ঠাকুর ঘরে এইভাবে পড়ে আছে দেখে না মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। যা হওয়ার ছিল তা তো আর ইচ্ছাকৃত ছিল না। হে, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন 5:45, যাচ্ছি আজকে এত বেলা করে অফিসে। অ্যাকচুয়ালি জয় না আসাতে যে ফাঁকি থাকতো না আর কি, চাপটা ছিল আমার উপরে,
সেটা আজকে থেকে একটু রিলিজ হয়েছে। সকালবেলা যে ভয়ানক কাণ্ডটা হলো সেটা এখনও পর্যন্ত ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। রিস্ক তো ছিলই, কারোর গায়ের উপর পড়লে, বিশেষ করে রিমা জাস্ট একটু আগেই ওখান থেকে 1 সেকেন্ড আগে ওখান থেকে পাস করে বেরিয়ে এসছে। আর ওই কারণে প্রায় আমি 10:30 11টা অবধি ওখানে এঙ্গেজ ছিলাম, পুরো ওটা জায়গাটাকে পরিষ্কার করা, কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে তোলা, এইসব করতে গিয়ে সকালবেলাটা হলো একচোট বিশাল দেরি। আমাদের পিছনে এই জায়গাটা দেখলেই বুকটা খাকা করছে, এত সুন্দর মূর্তি গড়ার কাজ। এখানকার ঠাকুররা খুব একটা, পালেরা খুব একটা অভ্যস্ত নয় বা করতে চায় না। তাহলে রবিবার দেখে আমরা একটু ফের আরেকবার যাব কৃষ্ণনগরের ঘূর্ণিতে, যেখান থেকে এটা বানিয়ে নিয়ে এসেছিলাম। দেখি মাকে আবার ঘরে আনতে পারি কি না, কতদিন লাগে, কী বৃত্তান্ত। একটা ফোন কল আমাদের পুরো মাথাটাকে ডিস্টার্ব করে ছেড়ে দিল। ওই ওদের আচমকা জিএসটি অফিস থেকে ইন্সপেকশনটা পুরো গন্ডগোল করে ছেড়ে দিয়েছিল আমাকে সোমবার দিন, মানে গতকালকে জানানোর কথা ছিল ওনাদের, বাট তা না করে উনি আজ গিয়ে আমাকে দুপুরবেলা ফোন করেছিলেন জিএসটি অফিস থেকে, বলছি বলে যে যে ডকুমেন্ট উনি লিখিয়ে দিয়ে গেছেন ওই ডকুমেন্টগুলোকে আপলোড এখন আর করতে হবে না, সরাসরি আগামীকাল মানে বুধবার রিমাকে নিয়ে দুপুর 1-2টোর মধ্যে ওদের জিএসটি ভবন যেটা কসবাতে, সেখানে ডকুমেন্টগুলোকে নিয়ে পৌঁছাতে বলেছে। যে আগামীকাল যে করেই হোক আমাকে জিএসটি অফিস, জিএসটি ভবন পৌঁছাতে হবে, রিমাকে সঙ্গে নিয়ে ডকুমেন্টগুলোকে নিয়ে, দেখা যাবে। আজকে থেকে জয়ও জয়েন করেছে আমাদের। চলো অ্যাটলিস্ট ব্যাক টু দ্য অফিস, ওয়েলকাম টু দ্য অফিস। জয়কে, জয় আসাতে আমার একটু রিলিফ তো হয়, অবশ্যই হয়। সঙ্গে আজকে অয়নও 5 দিন পরে কাজে এসছে। রেসপন্সিবিলিটি জিনিসটা না কাউকে শেখানো যায় না, বোঝানো যায় না, ইম্পসিবল। যার থাকে সে প্রথম থেকেই থাকে, আর যার থাকে না জীবনে শিখিয়ে তাকে পারা যায় না। চলে এসেছি 6:30 বাজে, জয় চলে এসছে আপাতত, আর আমার ম্যানেজার চলে এসছে, আর পিছনে আমার ওই অ্যাসিস্ট্যান্ট ড্যামেজার। আর এই যে 10টা বাজতে ওই 15 মিনিট ধরো বাড়ি চলে এসেছি। গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা দেখে না মনটা ছ্যাদ করে উঠছে। বারবার হয়তো বলছে একই কথা, বাট বিশ্বাস করো ওই যে ওনার আমার দুজনেরই যা কি অস্বস্তি লাগছে, কি মন খারাপ হচ্ছে, মানে এমন আফসোস। আর আমিও জানি মা আছে এখানে দাঁড়িয়ে, সেই ভরসায় রেখে সব কিছু যাই, যেখানে যাই। আমরা সবাই যখন বেরোতে যাই তখনও তাই বলে যাই, কি এটা শোপিস হিসেবেই হয়তো ছিল, বাট যতই শোপিস বলি, মন তো আর শোপিস হিসেবে প্রণাম করে না। মালা দেওয়া, ধূপকাঠি দেওয়া, সে তো আর শোপিস হিসেবে কখনো করা হয়নি। 11:55 বাজে, খেতে বসে যাব। আজকে কলমি শাক, ডিম ভাজা আর ডাল প্লেন দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে কিন্তু সোনুর মা মানে রিমাও আমার সঙ্গে বেরোবে, কিন্তু উনি খাবেন না। ওনার পেটে একটু কাল রাত থেকে আবার একটু ডিস্টার্ব করা শুরু করেছে, তাই জন্য যাওয়ার সময় উনি এখন রিস্ক নেবেন না, বলছেন ওয়াইরাসের জল নিয়ে খেতে খেতে যাবো। কি পাগলি কি অবস্থা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেলা বাজে এখন 12:15। আমি আর রিমা রেডি হয়ে মোটামুটি সেজে গুজে, হ্যাঁ সেজে গুজে না, দেখি দাও দেখি, সবাই মিলে চললাম, দুজন মিলে ঘুরতে যাচ্ছি জিএসটি ভবনে। জিএসটির হেড অফিস হচ্ছে আমাদের কলকাতায় সেন্ট্রালের, যেটা পার্ট কসবাতে। আজকে আমাদের যেতে বলেছিল ওখানকার অফিসার যিনি এসেছিলেন আমাদের অফিসে। একটা জিনিস না আমি একটু ক্লিয়ার করি, অনেকে হয়তো ভাবছেন আমি একটু খামখেয়ালিভাবে কথাটা বলছি হয়তো। ঘটনা হচ্ছে আমাদের জিএসটি নিয়ে অ্যাকচুয়ালি কোনো ডিফল্টস নেই। লোকে যদি ভেবে থাকেন যে আমরা কোনো ডিফল্টার হয়েছি বা কিছু, তার জন্য আমাদের ডেকে পাঠিয়েছে, নট দ্যাট। অ্যাকচুয়ালি আমরা যখন জিএসটির জন্য অ্যাপ্লিকেশনটা করি, জিএসটির অ্যাপ্লিকেশন করবার সময় ওরা একটা কন্ডিশনে আমাদের দিয়েছিল জিএসটিটা তাড়াতাড়ি করে ছেড়ে, বিকজ আমরা বলেছিলাম ওই দাদাকে দিয়ে, সুদীপ্তদার বন্ধু জেনুইন লোক আছে, আপনি ছেড়ে দিতে পারেন, যদি মনে হয় আপনার কোনো রকম ভুল হচ্ছে তাহলে পরে আপনি গিয়ে ইন্সপেকশনে ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারেন। শুধুমাত্র সেই কারণেই আজকে 3 মাস পরে ওরা এই ইন্সপেকশনটা করছে। ওনারা আমাদের যে ডকুমেন্ট আপলোড করা হয়েছিল জিএসটি করবার সময় তার কিছু ভেরিফিকেশন হিসেবে চাইছেন, যেই কারণে আমরা বারবার বলছি যে আমাদের কোনো চাপ নেই, কারণ আমি জানি আমরা জ্ঞানত অন্তত কোনো রকম কোনো অন্যায় কাজ করিনি, করিও না, করবোও না। সিলি মিস্টেক হতে পারে, সেটা আলাদা কথা, বাট সেটার জন্য কখনোই এই ডাকটা নয়। কাজেই সেই কারণেই বলছি আমি আর রিমা ঘুরতে যাচ্ছি, অনেকদিন অন্তত পরে একটু বেরোচ্ছে অন্তত আমার সাথে। এই জিএসটির বাহানেই কমসে কম বেলা বাজে প্রায় 12:20 বেরোচ্ছি। মেয়ে গেছে সকালবেলা স্কুলে, কিন্তু মেয়েকে আনবার ব্যাপারটা বাসে ফোন করে নেবে। মেয়ে মোটামুটি এখন বড় হয়ে গেছে, আর আমাদের মোটামুটি ও যখন ঢুকবে সেই সময় আশেপাশেই 2-4-10 মিনিট আগে পরেই
বাড়িতে ঢুকবার টাইম হয়ে যাবে। ও ঘর খুলে বসবে, আমরা ততক্ষণে চলে আসবো। চলো 1:35 পৌঁছালাম জিএসটি ভবন। সুন্দর সাজানো, ভিতরটা বাগান আছে, গাড়ি পার্কিংও পেয়ে গেছি। 2:53 বাজে জাস্ট জিএসটির অফিস থেকে বেরিয়ে আমরা অবশেষে ওদিককার কাজ মিটলো। 3:10 বাজে মামি আর আমি গান শুনতে শুনতে যাচ্ছি। মেয়ের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, মানে ও ঢুকবে, আমরাও জাস্ট 2-3 মিনিটের মধ্যেই ঢুকবো আর কি, কোনো টেনশন নেই। বাজে এখন 3:10। এখন দেখার হচ্ছে ও ঢোকে না আমরা ঢুকি আগে, এটাই দেখা। এখন বাজে 3:20, মেয়ে জাস্ট ঢুকেছে আর আমরাও মানে মেয়ে উপরে উঠে ঘরে খুলে সবাই মাকে ফোন করছে যে আমি এই মাত্র পৌঁছালাম, হ্যান ত্যান বলছে। আর মা নিচে থেকে ফোনটা ধরে বলছি হ্যাঁ আমাদের একটু পৌঁছাতে দেরি হবে, তুই থাক তাহলে, দাঁড়া আমি আসছি বলছি। চলে এসছো? কটা বাজে? 3:30। তুমিও নেবেছো, ঢুকেছো, আমরা এই বাদিকে টার্ন নিয়েছি। তখন উঠতে উঠতে আমরা সব খবর পাচ্ছি, কোথায় নামাচ্ছে, কে ফোন করছে। মা বলছে অনেক দেরি হবে না আসতে। মা তখন নিচে গেট থেকে বেরিয়ে গেছে। 3:50 বাজে সোনুর সঙ্গে দেখা হয়ে গেছে, বেরিয়ে সিধা অফিসে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট কিছু কাজ আছে। পুরো 9:30 বাজে বেরোচ্ছি। চলে এসেছি 10টা নাগাদ অফিস থেকে বাড়ি। আর এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছে লিখে, যেগুলো আপলোড করতে হবে। আবার জায়গা দেখিয়ে দিয়েছে কীভাবে আপলোড করবে, কোথায় আপলোড করবে। যাই হোক, আমার কাজ করতে হবে। তবে টাইম চেয়ে নিয়েছি শুক্রবারের মধ্যে, শনিবারের মধ্যে ম্যাক্সিমাম হয়তো আপলোডটা করতে হবে।